জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। সব দলের ঐকমত্যে জুলাই ঘোষণাপত্র দিতে আশাবাদ জানিয়েছেন সব রাজনৈতিক দল ও নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ বিষয়ে তাড়াহুড়ো না করার পরামর্শ দিয়েছে রাজনৈতিক দলগুলো। আবার অযথা কালক্ষেপণ না করার আহ্বানও জানানো হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল অংশ নিলেও বিএনপির পক্ষে অংশ নিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৈঠকে যোগ দেন অন্যান্য রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক ঐক্যে যেন ফাটল তৈরি না হয় সে ব্যাপারে সতর্ক করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রেখে রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। আর জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, ঘোষণাপত্র নিয়ে সবাই একমত, তবে এ নিয়ে তাড়াহুড়াও কিংবা বিলম্ব কোনোটাই চায় না জামাত। রাজনৈতিক দলগুলো বলছে, শুধু ঘোষণাপত্রই নয়, জুলাই গণহত্যারও বিচার করতে হবে। সুলিখিত একটা ঘোষণাপত্রে রূপান্তরিত করা যাবে, বাট ইট উইল টেক টাইম। এটার জন্য একটা সময় প্রয়োজন এবং খুব একটা বিলম্ব করে অন্য কোনো অরাজকতা, অন্য কোনো ষড়যন্ত্রের সুযোগ যেন যারা সবসময় চক্রান্তের জন্য অপেক্ষা করে তারা যেন না পায়। ঐক্য সৃষ্টি হয়েছে, সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি কোনো রাজনৈতিক দলিল ঐতিহাসিক দলিলে পরিণত হয়, সেই দলিলটাকে অবশ্যই আমরা সম্মান করি, কিন্তু সেটা প্রণয়ন করতে যেয়ে যাতে সব সংশ্লিষ্ট সকলকে অন্তর্ভুক্ত করা হয়। বিভিন্ন রকম আলোচনা হতে পারে, কমিটি হতে পারে, দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে, সেগুলি বিষয়ে আমরা অ্যাক্টিভলি বিবেচনা করে আমরা ওনাদের পরামর্শের ভিত্তিতেই খুব দ্রুত একটা কর্মকৌশল ঠিক করব। প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বৈঠক শেষে গণমাধ্যমকে সংগঠন দুটির নেতারা আশা করেন অতি দ্রুত জুলাই ঘোষণাপত্র দেয়া হবে। রাজনৈতিক ঐক্যের ধৈর্য ধারণ করারও কথা জানান তারা। বাংলাদেশ যদি গণতান্ত্রিক কোনো উপায়ে উত্তরণের পথে যেতে হয়, এই ঐতিহাসিক দলিল ছাড়া এটা সম্ভব নয়। যারা গত 15 বছরে গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সেই মানুষগুলোর সাথে বিশ্বাসঘাতকতা না করে গণতন্ত্রের পথে যাত্রার জন্য আমরা আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি সবাইকে আহ্বান জানিয়েছি এবং তারা সেটাতে সম্মত হয়েছে। আশা করি তাদের এই যাত্রা একসাথে আমাদের অব্যাহত থাকবে ভবিষ্যতের বাংলাদেশে। এদিকে সর্বদলীয় বৈঠকের সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সব রাজনৈতিক দলের সমর্থন ও ঐক্যবদ্ধভাবে জুলাই ঘোষণাপত্র দিতে না পারলে এটি শক্তিশালী ও গ্রহণযোগ্য হবে না ও এর উদ্দেশ্য বাস্তবায়ন হবে না। যতদিন অন্তর্বর্তী সরকারে থাকবেন ততদিন সবাইকে নিয়ে একতাবদ্ধ থাকবেন বলেও আশ্বস্ত করেন তিনি। সরকারের জন্ম হয়েছে ঐক্যের মাঝখানে, ঐক্যর দ্বারা এটা সৃষ্টি। যখন আমরা নিজেরা কাজ করি, ওটা হঠাৎ দেখি একা পড়ে গেছে, আশেপাশে কেউ নাই আপনারা, তখন একটু দুর্বল মনে করি। যখন আবার সবাই একসঙ্গে হন আপনারা, আবার মনের মধ্যে সাহস আছে যে আমরা একতাবদ্ধভাবে আছি। একতাতেই আমাদের জন্ম, একতাতেই আমাদের শক্তি। আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না, তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই। আসলে দরকারটা হলো ওইটুকু স্মরণ করিয়ে দেবে যে আমি বললাম, আপনাদের দেখলে আমার মনে সাহস আসে, সবার মনে সাহস আসবে। সবাই যদি আমরা একত্রে যাই, সারা দেশ একেবারে চমকে উঠবে যে হ্যাঁ, আমরা তো আছি, জেগে আছি, এখন আমরা ভোতা হয়ে যাইনি, আমাদের অনুভূতি ভোতা হয়নি, এখন আমাদের অনুভূতি এখনো সে চাঙ্গা আছে। আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধভাবে আছি এবং আপনারা দোয়া করবেন। আমি যতদিন আছি এই একতা নিয়েই থাকব। পুলিশি বাধার মুখে পণ্ড হয়েছে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদ ও পাঠ্যপুস্তকে গ্রাফিতি পুনর্স্থাপনের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাওয়ার চেষ্টা করে বিক্ষুব্ধরা। পরে হাইকোর্ট মোড়ে পুলিশি বাধার মুখে পড়েন তারা। শিক্ষার্থীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে জলকামান নিক্ষেপ করে তাদের ভঙ্গ করে পুলিশ। এ সময় পুলিশকে লাঠিচার্জ করতেও দেখা যায়। এতে এক নারীসহ আহত হন 6 শিক্ষার্থী। পুলিশ জানায় শিক্ষার্থীরা পুলিশের অনুরোধ অমান্য করায় তাদের ছত্রভঙ্গ করা হয়েছে। যদিও লাঠি পেটার কথা অস্বীকার করেন রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম। এর আগে দুপুর 12টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা ও এনসিটিবির চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন প্রতিবাদকারীরা। সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার উপর হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। একই সাথে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার উপর পুলিশি হামলাকে ফ্যাসিবাদী আমলের পুলিশ বলে মন্তব্য করেন তিনি। গণতান্ত্রিক উপায়ে সহমত সহিষ্ণুতার সহিত না থামিয়ে আর একদল শিক্ষার্থী নামধারী সন্ত্রাসী সেই ফ্যাসিবাদের দোসর বাংলাদেশ ছাত্রলীগের কায়দায় হামলা করেছে। পুলিশ প্রশাসন যেভাবে কোমলমতি শিক্ষার্থীদের উপর হামলা করেছে, টিয়ার সেল নিক্ষেপ করেছে এবং এই ঠান্ডার দিনে পানি নিক্ষেপ করেছে, তা অবশ্যই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে বিস্তারিত জানাতে শনিবার সংবাদ সম্মেলন করবেন চিকিৎসকরা। লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানান, এখনও সব পরীক্ষা শেষ না হলেও 2-1 দিনের মধ্যে জানা যাবে তার চিকিৎসার ধরন কি হবে। জানান, খালেদা জিয়ার চিকিৎসার জন্য প্রয়োজনে যুক্তরাষ্ট্র থেকেও বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দলকে নেওয়া হবে লন্ডনে। গেল 8 জানুয়ারি থেকে লন্ডনের বিশেষায়িত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসা শুরু হয় খালেদা জিয়ার। লিভার, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, আর্থাইটিস সহ নানা জটিলতায় ভুগছেন প্রায় 80 বছর বয়সী এই নেতা। ওনার বয়স এবং সবকিছু মনে রেখে আমাদের মনে রাখতে হবে যে সর্বোচ্চ ভালো চিকিৎসা ওনাকে দেওয়ার জন্য আমরাও চেষ্টা করছি, আমরাও যেমন দেশে চেষ্টা করেছি। আগে এই মেডিকেল বোর্ড এবং আমাদের সদস্যরা সবাই মিলে ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যেই হয়তো একটা সিদ্ধান্ত আসা যাবে যে লাইন অফ ট্রিটমেন্টটা কী হবে, পরবর্তীতে সে অনুযায়ী ব্যবস্থা বা চিকিৎসা চলবে। বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা দেশে ফেরত আনতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে মাগুরায় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সম্মেলনকে কেন্দ্র করে শহরের নোমানী ময়দান জনসমুদ্রে পরিণত হয়। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন জামাত ও দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। পরে সকাল 11:30টার দিকে মঞ্চে ওঠেন জামাতের আমির। একে একে বক্তব্য রাখেন দলের বিভাগীয় জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানানো হয়। বাংলাদেশের গত 15-15.5 বছরে 26 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে তারা চুরি করে বিদেশে পাচার করেছে। এই সব টাকা জাল ফেলে তন্ন করে খুঁজে বাংলাদেশে ফেরত আনতে হবে এবং এটা জনগণের হক। তারা জনগণের হক পেরে এই টাকা চুরি করে বিদেশে পাঠিয়েছে। এটা সমন্বিতভাবে জনগণের কল্যাণে উন্নয়নে সেটা ব্যয় করতে হবে। জুলাইয়ের আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে মীর মাহফুজুর রহমান মুগ্ধের নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে তার পরিবার। বৃহস্পতিবার দুপুরে এ অভিযোগ দায়ের করেন মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এ সময় তিনি বলেন, তারা আশাবাদী ট্রাইব্যুনালের মাধ্যমে তারা ন্যায় বিচার পাবেন। ট্রাইব্যুনালে হত্যার ভিডিও দাখিল করা হয়েছে। গত 18 জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তরার আজিমপুরে সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মীর মুগ্ধ। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী ছিলেন মুগ্ধ। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে 2023 সালে গণিতে স্নাতক পাশের পর বিইউপিতে MBA করছিলেন তিনি।
হত্যাকাণ্ডের ব্যাপারে যতটুকু প্রমাণ সংগ্রহ করা সম্ভব আমাদের নিজের উদ্যোগেই আমরা সংগ্রহ করা শুরু করেছি, যেহেতু প্রশাসন প্রথমে পুরোপুরি অকার্যকর অবস্থায় ছিল। কিন্তু এখন আমরা তো এটুকু আশা করতে পারি যে ফরেনসিকের মাধ্যমে তারা এই চেহারাগুলো ক্লিয়ার করে একজন একজন করে নিয়ে এসে এর ন্যায় বিচার পাওয়াটা আমাদের মুখ্য উদ্দেশ্য, শুধুমাত্র ন্যায় বিচার পাওয়া। লক্ষ্মীপুর জেলা জামাতের সাবেক নায়েবে আমির ডাক্তার ফয়েজ আহমেদকে নিজ বাসায় গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা সাবেক সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী সহ 41 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ফয়েজ আহমেদের ছেলে ডাক্তার হাসানুল বান্না চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই অভিযোগ দাখিল করেন। আসামিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। বলা হয় 2013 সালের 13 ডিসেম্বর রাত 12:30টার দিকে অভিযানের নামে লক্ষ্মীপুর জেলা জামাতের নায়েবে আমির ডাক্তার ফয়েজ আহমেদের বাসায় ঢুকে র্যাবের একটি দল পরে তাকে দোতলা বাসার ছাদে নিয়ে আঘাত করে গুলি করে ছাদ থেকে ফেলে দেওয়া হয়। এই হত্যাকাণ্ডের মূল নায়ক নারায়ণগঞ্জের 7 খুনের মূল পরিকল্পনাকারী র্যাব কর্মকর্তা তারেক সাঈদ বলে অভিযোগ করা হয়। রাজনৈতিক বিরোধীদের নির্মূলের উদ্দেশ্যে শেখ হাসিনার নির্দেশে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবার। যে হত্যাকাণ্ড, যেটি মানবতা বিরোধী একটা হত্যাকাণ্ড, কারণ একজন চিকিৎসক যার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, ওনার বিরুদ্ধে কোনো থানায় বিরোধী দলও কোনো অভিযোগ করেনি কখনো, সেই ধরনের একজন জনপ্রিয় চিকিৎসককে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে প্রশাসনিক বাহিনী দিয়ে এরকম একটি হত্যাকাণ্ড করা, ভিন্ন মতকে দমন করার জন্য যে প্রচেষ্টাগুলো বিগত সরকারের হাসিনার সরকার যা করে দিয়ে আসছে, তারই একজন ভিকটিম ছিলেন আমার পিতা ডাক্তার ফয়েজ আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে নির্যাতন করে হত্যা মামলায় 21 শিক্ষার্থীকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয়া হয়েছে। 3 মাসের তদন্ত শেষে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই চার্জশিট দাখিল করেছে শাহবাগ থানা পুলিশ। মঙ্গলবার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, কোনো রাজনৈতিক উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়নি। এই মামলার প্রধান 6 আসামি জালাল মিয়া, সুমন মিয়া, মোহাম্মদ মোত্তাকিন সাকিন, আল হোসেন সাজ্জাদ, আহসানুল্লাহ ও ওয়াজিবুল আলম কারাগারে আছেন এবং আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি 15 আসামি ফিরোজ কবির, আব্দুস সামাদ, সাকিব রায়হান সহ বাকিরা পলাতক রয়েছেন। এ বিষয়ে শুনানির জন্য আগামী 2 ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। ভুয়া ভোটার প্রতিরোধে প্রতিটি ভোটার তালিকা যাচাই করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে খুলনায় অনুষ্ঠিত একটি কর্মশালায় এই কথা বলেন তিনি। আমাদের ভুয়া ভোটার তালিকা বলতে যে অভিযোগগুলো আসে তার মধ্যে অন্যতম হচ্ছে মৃত ব্যক্তিদেরকে ভোটার তালিকা থেকে বাদ না দেয়া। অনেক সমস্যা আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ দুটো। একটা হচ্ছে বিদেশিদের ভোটার হয়ে যাওয়ার প্রবণতা প্রতারণার মাধ্যমে। আমরা গত মাসে নীলফামারী সদরে 19 জন রোহিঙ্গাকে আইডেন্টিফাই করেছি। অনুরূপভাবে অন্য কোনো দেশের কোনো নাগরিক প্রতারণার মাধ্যমে আমাদের ভোটার তালিকায় ঢুকে গেছে কিনা এটা আমাদের খুঁজে বের করতে হবে। হোটেল রেস্তোরাঁ খাতে ভ্যাট বাড়ছে না বলে জানিয়েছে এনবিআর। এই খাতে ভ্যাট আগের মতোই 5% থাকছে। এদিকে গত 9 জানুয়ারি রাতে শতাধিক পণ্য ও সেবায় আমদানি, উৎপাদন, সরবরাহ পর্যায়ে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়ে অধ্যাদেশ জারি করে সরকার। তার মধ্যে রেস্তোরাঁর ভ্যাট 5 থেকে 15% করা হয়েছিল। এছাড়াও ওষুধ ও মোবাইল খাতের ওপরও বাড়তি কর কমতে পারে বলে জানিয়েছে এনবিআর। ওষুধ ও পোশাক সহ বেশ কয়েকটি প্রয়োজনীয় পণ্যের প্রস্তাবিত ভ্যাট পুনর্বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। এতে ওইসব পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা কথা বলেন। দামের প্রভাব কিছু কিছু জায়গায় হয়তো কিছুটা ভ্যাটের জন্য হয়েছে, সম্পূর্ণভাবে এটা হলো ম্যানিপুলেশন, সাপ্লাই চেনের ব্রেকার। এটা ভ্যাটে আমি কিছু দাম বাড়িয়েছি কি আইএসপি, ফোন, পরের জুস, কটা লোক কেনে, অর্থাৎ ওটার উপর যে পড়েছে পরে তা না। তবু আজকে আমরা রিভিউ করেছি, কিছু কিছু ফ্যাক্টরটা আমরা পরে জানতে পারবেন। তাদের সাজসে কয়েকটা জিনিস, অত্যাবশ্যক জিনিস
তারপরে ওষুধের ব্যাপারে, তারপরে আপনার আরও কয়েকটা আপনারা দেখতে পারেন মোটামুটি সাশ্রয়ী। প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে বর্ধিত ভ্যাট ও শুল্ক এবং গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবকে ভোক্তার স্বার্থবিরোধী উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন দেশের কৃষি প্রক্রিয়াজাত খাতের ব্যবসায়ীরা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলনে বাংলাদেশে অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশনের সদস্যরা এসব উদ্বেগের কথা জানান। ব্যবসায়ীরা বলেন, প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ওপর ভ্যাট ও করের বোঝা চাপানো হলে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে দেশের শ্রমজীবী, প্রান্তিক কৃষক ও নিম্ন আয়ের মানুষ। ভ্যাট বাড়ানো হলে তাতে সাধারণ মানুষের দৈনন্দিন খাদ্য, বিস্কুট, কেক, জুস সহ বিভিন্ন খাদ্যপণ্য ভোক্তার ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে বলেও জানান বক্তারা। তাই আগামী 7 দিনের মধ্যে এ ধরনের সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ করেন তারা। এই সময়ের মধ্যে ভ্যাট ও শুল্কের সাথে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব থেকে সরকার সরে না আসলে কারখানার উৎপাদন বন্ধ এবং সচিবালয়ের সামনে সমাবেশ করারও ঘোষণা দেওয়া হয়। স্বৈরাচার সরকারের সময় যেভাবে ইন্টারনেটের গলা টিপে ধরা হয়েছিল, ঠিক একই কাজ ভ্যাট ট্যাক্স বৃদ্ধির মাধ্যমে করা হচ্ছে। টেকনোলজি ইন্ডাস্ট্রি পলিসি অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম বা টিপআপের রাউন্ড টেবিলে অংশ নিয়ে এমন কথা বলেন বক্তারা। বৃহস্পতিবার সকালে ডেইলি স্টারের কনফারেন্স রুমে সবার জন্য ইন্টারনেট ব্যবহারের নিশ্চয়তা শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। এ সময় বলেন, এ সরকারের সময় ইন্টারনেটের দাম কমানোর আশা করা হলেও তার বিপরীত কাজ করা হচ্ছে। মাত্র 50 লাখ গ্রাহকের ব্রডব্যান্ড সেবায় ভ্যাট আরোপের কারণে সবার জন্য ইন্টারনেট নিশ্চিত করা কঠিন হবে বলেও দাবি করেন বক্তারা। মোবাইল অপারেটররা বলেন, সিম ট্যাক্স আর কর বৃদ্ধিতে প্রায় 16% কমেছে কোম্পানিগুলোর লাভের পরিমাণ। হিউম্যান মেটানিউমো বা HMP ভাইরাসে শনাক্ত হওয়া একমাত্র রোগী রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে মারা গেছেন। বুধবার সন্ধ্যা 7:30টার দিকে সঞ্জিদা নামের এক নারীর মৃত্যু হয়েছে। গত রোববার স্কয়ার হাসপাতালে পরীক্ষায় নিশ্চিত হবার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সংক্রামক ব্যাধি হাসপাতালের ICUতে নেওয়া হয়। এরপর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল তার, তবে কিডনি বিকল থাকার পাশাপাশি শ্বাসতন্ত্রের জটিলতা ও রক্তে সংক্রমণ সহ নানা ধরনের শারীরিক জটিলতায় তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। শিশুর বাম চোখের বদলে ডান চোখে অস্ত্রোপচার হয়েছে প্রকাশিত এমন সংবাদ ঠিক নয় দাবি করেছেন সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, চোখের উপরিভাগের ঘর্ষণজনিত সমস্যা দ্রুত নিরাময়ের জন্য ওই শিশুটির চোখে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছিল। এক সংবাদ সম্মেলনে রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ আই হসপিটাল কর্তৃপক্ষ জানান, গত মঙ্গলবার 18 মাস বয়সী ইরতিজা আরিজ হাসান নামে শিশুটিকে দেখানো হয় চিকিৎসক ডাক্তার শাহেদ আরা বেগমকে। তিনি শিশুটির চোখের পাতার নিচে পাপড়ি ও কর্নিয়ার উপরের পর্দার ক্ষতের অস্তিত্ব খুঁজে পান। ছোট শিশু হওয়ায় আউটডোরে চিকিৎসা সম্ভব না হওয়ায় তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, তবে এটি কোনো অস্ত্রোপচার ছিল না বলে দাবি করেন হাসপাতাল কর্তৃপক্ষ। বলেন, ভুল বোঝাবুঝির ফলে অস্ত্রোপচার শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। শিশুটির যাবতীয় চিকিৎসার খরচ বহনের কথাও বলেন তারা। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের কেউই উপস্থিত ছিলেন না। উক্ত চিকিৎসাটি কোনো অস্ত্রোপচার ছিল না। আমি বারবারই বলছি যে আসলে কোনো অস্ত্রোপচার ছিল না, ছোট শিশু, তাই আউটডোরে এর চিকিৎসা সম্ভব নয় বিধায় অপারেশন থিয়েটারে নিয়ে এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া, আসলে মানে অ্যানেস্থেসিয়া দিয়ে এক্সামিনেশন করার সময় তাকে একটা কাজটা করা হয়েছে, দিয়ে সম্পূর্ণ চিকিৎসা করার জন্য নেওয়া হয়। তিনি ডাক্তার সাহেব 2 চোখ পরীক্ষা করে প্রথমে ডান চোখ থেকে পাপড়ি সরিয়ে নেন। এখানে একটা কথা বলা দরকার যে যখন উনি পরীক্ষা করেন তখন তো বাচ্চা তার জ্ঞানে ছিল, ভালো করে পরীক্ষা করতে পারেন নাই, উনি শুধু বাম চোখ দেখেছেন। হ্যাঁ, বাম চোখ পরীক্ষা করে বলেছেন বাম চোখে পাপড়িটা আছে, কিন্তু যখন উনি অজ্ঞান করে পরীক্ষা করেছেন তখন উনি দেখতে পাচ্ছেন ওনার 2 চোখেই, মানে ওনার ডান চোখেও আছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা ঘিরে ঘটনা ঘটে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি উপলক্ষে মতবিনিময় সভায় বসেন নেতাকর্মীরা। শুরুর দিকে পদবঞ্চিত নেতারা তাদের পদ না পাওয়ার বিষয়ে জানতে চান। এ সময় পদধারী ও পদবঞ্চিতদের মধ্যে হট্টগোল এক পর্যায়ে শুরু হয়, যা সংঘর্ষের রূপ নেয়। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভাঙচুরের ঘটনা ঘটে। এতে আহত হন একজন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উপস্থিতিতে আহ্বায়ক কমিটির নেতারা তাৎক্ষণিক সভা স্থগিতের ঘোষণা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে। ঝিনাইদহে গত ৫ আগস্ট নিহত আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম হিরণ ও তার গাড়ি চালকের মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের আদেশে আজ সকালে আড়াইকান্দি ও ভূপতিপুর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে নিহত দুজনের মরদেহ উত্তোলন করা হয়। নিহতদের স্বজন ও এজাহার সূত্রে জানা যায়, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা শহীদুল ইসলাম হিরণের শহরের স্টেডিয়াম পাড়ার বাসা ঘেরাও করে। সে সময় বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। এতে হিরণ অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এছাড়াও তার গাড়ি চালক আক্তারকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে ১৭ ও ২০ নভেম্বর আদালতে অজ্ঞাত ২০০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগটি আমলে নিয়ে ঝিনাইদহ সদর থানায় এজাহার গ্রহণের জন্য আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ। থানায় এজাহার গ্রহণের পর তদন্তের জন্য আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে মরদেহ উত্তোলন করা হয়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় হাসপাতাল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে ওই ব্যক্তি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে একজনের মুঠোফোন চুরি করার সময় ধরা পড়ে। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করতে হাসপাতালের বাইরে নিয়ে আসে। মারধরের এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানায় পুলিশ। নিহতের পরিচয় শনাক্ত হলে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সালে নারী পাচার চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে এক কিশোরীকে। দুপুর ১২টায় মেট্রোপলিটন পুলিশের উত্তর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রুনা লাইলা। তিনি বলেন, গত ৯ জানুয়ারি সদর উপজেলার হবিনগর এলাকা থেকে এক কিশোরী নিখোঁজ হয়। এই ঘটনায় তার বাবা কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় গত ১৫ জানুয়ারি ওই কিশোরীকে উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় সুইটি জুথি বেগম ও আল আমিন নামে ৩ জনকে। ওই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্তে কাজ করছে পুলিশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জনবল নিয়োগে দুর্নীতির অভিযোগ করেছেন ২০১৮ থেকে ২৪ সাল পর্যন্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগ বঞ্চিতরা। তারা বলেন, পুনরায় তদন্ত করে নিয়োগ দিতে হবে। বৃহস্পতিবার আগারগাঁও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের সামনে এ দাবি নিয়ে মানববন্ধন করেন বেশ কয়েকজন নিয়োগ বঞ্চিত কেমিস্ট। এ সময় তারা জানান, সব ধরনের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ২০১৮ থেকে ২৪ সাল পর্যন্ত গোয়েন্দা সংস্থার ভেরিফিকেশনে অনেককেই বাদ দেওয়া হয়। পরে তাদের মধ্য থেকে ২ জন প্রতিনিধি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালকের সাথে দেখা করে স্মারকলিপি দেন। তারা জানান, এ বিষয়ে বোর্ড মিটিংয়ে আলোচনা করার আশ্বাস দিয়েছেন প্রকল্প পরিচালক। ধর্মের চাদরে মুড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নবাব স্যার সলিমুল্লাহর অবদানকে আড়াল করা হয়েছে। ফ্যাসিস্ট আমলে পালন করতে দেওয়া হয়নি তার জন্ম বা মৃত্যুবার্ষিকী পর্যন্ত। বৃহস্পতিবার নবাব সলিমুল্লাহর ১১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। এ সময় উপস্থিত ছিলেন নবাবের প্রপৌত্র খাজা নাইম মুরাদ, সলিমুল্লাহ মুসলিম হলের অধ্যক্ষ অধ্যাপক আবদুল্লাহ আল মামুন সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা।
নবাব স্যার সলিমুল্লাহ স্মৃতি সংসদ আয়োজিত সভায় বক্তারা বলেন, নবাব সলিমুল্লাহ এদেশের মানুষের শিক্ষা, সামাজিক রাজনৈতিক উন্নয়নে আমৃত্যু কাজ করে গেছেন। তার উদাসীন রাজনীতির কারণে আজ পর্যন্ত সেই ইতিহাস সঠিকভাবে তুলে ধরা যায়নি। এ সময় নবাব সলিমুল্লাহকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্যার সলিমুল্লাহ গবেষণা সেন্টার করা হবে বলেও জানানো হয়। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে 2 দিনব্যাপী তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সেন্টার ফর বেঙ্গলি স্টাডিজের সহযোগিতায় সংবাদ মাধ্যমের পাতায় পাতায় জুলাই গণঅভ্যুত্থান শিরোনামে প্রদর্শনীটিতে গণঅভ্যুত্থান সংক্রান্ত পত্রিকার সংবাদ ও ছবির কাটিং প্রদর্শিত হয়েছে। দেশের প্রতিটি জেলায় সংগঠিত জুলাই বিপ্লবের স্থিরচিত্র স্থান পেয়েছে প্রদর্শনীটিতে। আয়োজকরা জানান, জুলাই গণ অভ্যুত্থানে সংবাদ মাধ্যমের অবদানকে স্বীকৃতি দেবার পাশাপাশি জুলাইয়ের স্মৃতিকে অম্লান রাখার দিকে গুরুত্ব দিয়েছেন তারা। এমন আয়োজন ভবিষ্যতের সারা দেশে করার আহ্বান দর্শনার্থীদের। এফডিসি থেকে পলাশী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ সড়ক তৈরির পরিকল্পনা বাতিলের দাবিতে নাগরিক সংলাপ করেছে 31টি পরিবেশবাদী সংগঠন। বৃহস্পতিবার রাজধানীর বাংলা মোটরের বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংলাপে পরিবেশবাদী সংগঠনগুলো জানায়, এই সংযোগ সড়ক করা হলে হাতিরঝিল ও পান্থকুঞ্জ পার্ক ক্ষতিগ্রস্ত হবে, যা প্রকৃতি বিধ্বংসী ও জনবিরোধী। সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করে বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান এ সময় অতি ব্যয়বহুল ও বিদেশি ঋণ নির্ভর প্রকল্প না নেওয়া সহ বিশেষজ্ঞদের যথাযথ মতামত নিয়ে প্রকল্পের পুনর্মূল্যায়নের দাবি জানান বক্তারা। তৎকালীন সরকার তার যেই দুর্বিনীত আচরণের কারণে সেই সময় সেভাবে প্রতিবাদ হয়নি। যুদ্ধ পরিকল্পনাবিদদের পক্ষ থেকে আমরা বলেছিলাম যে এটা বাতিল করতে হবে, কিন্তু সেটা তখন শোনা হয়নি। তাহলে এই যে পান্থকুঞ্জ পার্ক, এই সরকার এসে এই গাছগুলো কাটলো পান্থকুঞ্জ পার্ক। আমরা বিস্ময়ে হতবাক হয়ে গেছিলাম যখন এই সরকার রাতের অন্ধকারে এই গাছগুলো কেটেছে। এই প্রকল্পের কথা আমরা এখানে বলছি, হাতিরঝিল পান্থকুঞ্জ ধ্বংস করে যেই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যাচ্ছে, এটির কোনো ফিজিবিলিটি স্টাডি নেই। গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ক্যাম্পাস মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত হলো চাকুরি মেলা। মেলায় অংশ নেয় ওয়ালটন, মেঘনা গ্রুপ, অটোফ্লো সিস্টেমস সহ দেশসেরা 44টি প্রতিষ্ঠান। সকালে বর্ণাঢ্য এ মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পরে জীবন বৃত্তান্ত হাতে আসতে থাকেন চাকরি প্রত্যাশীরা। সে সময় সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরির সুযোগ পান বেশ কয়েকজন। চাকরি প্রত্যাশী তরুণ তরুণীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এই চাকরি মেলায় তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় এবং শিল্প প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সম্পর্ক, গবেষণা ও উন্নয়ন কার্যক্রম বৃদ্ধি হবে বলেও জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। 44 ইন্ডাস্ট্রিজ এখানে আসছেন, ওনাদের সাথে আমাদের অনেকভাবে আমাদের যোগাযোগ হয়েছে। ওনারাও উৎসাহী এবং আমাদের ছাত্ররাও খুবই উৎসাহী। উৎসবমুখর পরিবেশে আজকে এই বাংলাদেশের পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এই বর্তমান সিনারিতে ডুয়েট এক্ষেত্রে এই অন ক্যাম্পাস জব এবং প্লেসমেন্ট এবং তাদের যে ক্যারিয়ার বিল্ড আপের যে উদ্যোগটা বাংলাদেশে একটা উদাহরণ হিসেবে একটা প্রতিষ্ঠিত হবে। দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেতা সাইফ আলী খান। বুধবার রাত 2টায় মুম্বাইয়ের বান্দ্রার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। আহত সাইফ মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। কর্তব্যরত এক চিকিৎসক জানান, রাত 3:30টার দিকে হাসপাতালে আনা হয় সাইফকে। তার শরীরে 6টি আঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে 2টি আঘাত বেশ গুরুতর। মেরুদণ্ডের পাশেও একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং আপাতত তিনি বিপদমুক্ত বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে এই ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। ডাকাতির উদ্দেশ্য ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে তারা। অভিযুক্ত সাইফ আলী খানের বাড়ির গৃহকর্মীদের একজন বলে ধারণা করা হচ্ছে এবং তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানানো হয়। বান্দ্রা থানার পাশাপাশি ওই ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ।
তদন্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে অংশ নিতে অসম্মতি জানিয়েছেন গ্রেপ্তার হওয়া দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল। রাজধানী সিউলে দুর্নীতি তদন্ত অফিসের প্রবেশ মুখে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে বিক্ষোভ করেন তার সমর্থকরা। গ্রেপ্তার হবার পর ইয়লকে এই তদন্ত অফিসে আটকে রাখা হয়। তার আইনজীবী জানিয়েছেন, দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদে প্রশ্নের মুখোমুখি হতে রাজি হন ইয়ল। এতে বাধাগ্রস্ত হচ্ছে তদন্ত কার্যক্রম। সামরিক আইন জারির দায়ে রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত ইয়লকে 48 ঘন্টার জন্য আটক করা হয়। তদন্তের জন্য 20 দিন পর্যন্ত আটকে রাখার আবেদন করেছেন কর্মকর্তারা। এটি কার্যকর না হলে জিজ্ঞাসাবাদ শেষে তাকে মুক্তি দিতে হবে। হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় তিনি ট্রাম্প প্রশাসনের সফলতা কামনা করেন। তিনি বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। এছাড়া অতিরিক্ত সম্পদ গণতন্ত্রকে হুমকির মুখে ফেলতে পারে বলে সতর্ক বার্তা দিয়েছেন বাইডেন। ভাষণে তিনি বলেন, গেল 4 বছরে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র আরও শক্তিশালী হয়েছে। আগামী 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগেই হোয়াইট হাউস ছাড়তে হবে বাইডেনকে। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের মধ্য দিয়েই শেষ হচ্ছে 46তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামল। বিগত 17 বছরে শেখ হাসিনার সরকার দেশের ক্রীড়াঙ্গনকে দলীয়করণ ও রাজনীতিকরণের মাধ্যমে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। বৃহস্পতিবার বিকেলে নরসিংদীর মনোহরদীতে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 2007-এর পর থেকে টোটালি বাংলাদেশের স্পোর্টসের জৌলুসটা আমরা হারিয়ে ফেলেছি। সেটার অন্যতম কারণ হচ্ছে যে এই স্বৈরাচার শেখ হাসিনার সরকার গত 17 বছর ধরে যেভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, যেভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের প্রত্যেকটি সেক্টরে দলীয়করণ রাজনীতিকরণের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে ফেলেছে। বাংলাদেশ জিয়া শিশু একাডেমির আয়োজনে বরগুনায় ফুটবল ও ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বরগুনার বেতাগী উপজেলার বেগম খালেদা জিয়া গার্লস স্কুল ও কৃষি কলেজ মাঠে শাপলা কুড়ি ট্রফি 2025 উদ্বোধন করেন বাংলাদেশ জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম হুমায়ুন কবির। উদ্বোধনী দিনে অনূর্ধ্ব 14 বালিকাদের ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে বরগুনা বনাম ঝালকাঠি জেলা। আগামী 19 জানুয়ারি ফাইনালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানান আয়োজক কর্তৃপক্ষ। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।